2009, 2011 এবং 2016 সালের পর এবার চতুর্থবারের মতো আইপিএল ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অন্যদিকে 2014 সালের পর এবার দ্বিতীয়বারের মতো ফাইনালে পাঞ্জাব কিংস। 3রা জুন শেষ হাসি কে হাসবে, বিরাট কোহলি না শ্রেয়াস আইয়ার? আইপিএল এর 18 বছরের ইতিহাসে মোট 36 বার মুখোমুখি হয়েছে আরসিবি ও পাঞ্জাব কিংস। এর মধ্যে 18 বার জয়ী আরসিবি এবং 18 বার জয়ী পাঞ্জাব কিংস। পাল্লা সমান সমান। তবে এবারের আইপিএলে 3 বারের মধ্যে ব্যাঙ্গালোর জিতেছে 2 বার এবং পাঞ্জাব জিতেছে 1 বার। আগামীকাল পরিসংখ্যান অবশ্যই অন্য কিছু বলতেও পারে, তবে কি হবে আগামীকাল? 3-1 নাকি 2-2? লিগ স্তরে নিজেদের 14টি ম্যাচের মধ্যে 9টি ম্যাচ জয়লাভ করে উভয় পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে রান রেটের নিরিখে টেবিলের শীর্ষ স্থান দখল করে পাঞ্জাব এবং দ্বিতীয় স্থানে রয়েছে ব্যাঙ্গালোর। প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাবকে হেলায় হারিয়ে ফাইনালে ওঠে ব্যাঙ্গালোর। এদিকে গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে রুদ্ধশ্বাস ম্যাচে 5 বারের চ্যাম্পিয়ন মুম্বাইকে হারিয়ে ফাইনালে উঠেছে পাঞ্জাব। তাই বলা চলে এবারের আইপিএলে দুটো বেস্ট দলের মধ্যে হতে চলেছে ফাইনাল। 2025-এর আইপিএল নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে। তবে পাল্লা কার দিকে বেশি ভারী, আরসিবি না পাঞ্জাব কিংস? কোন দলের খেলোয়াড়রা ভালো ফর্মে রয়েছে? আবহাওয়া দপ্তর বলছে আহমেদাবাদে কাল দিনে অল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার কি প্রভাব পড়তে পারে মাঠে? কি বলছে বিশেষজ্ঞরা? চলুন জানা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। 18তম আইপিএল এর ফাইনালে কে হাসবে শেষ হাসি? জমজমাট আলোচনায় আজ আমার সাথে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার এবং অবশ্যই বাংলার প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমান কোচ প্রতীক বিশ্বাস, রয়েছেন রাজ্যের প্রাক্তন ক্রিকেটার, রঞ্জি ক্রিকেটার তথা রঞ্জির অধিনায়ক এবং বর্তমান কোচ হাবুল ভট্টাচার্য। এছাড়াও আমরা অবশ্যই আরো প্রাক্তন ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আপনার সঙ্গে থাকুন। হাবুলদা, প্রথমে আপনার কাছে আসি। একদম সরাসরি প্রশ্ন, কার পাল্লা ভারী কালকে? প্রেডিকশন কি বলছে? বিরাট না শ্রেয়াস? 18 বছরের খরা কার কাটবে? অ্যাকচুয়ালি টি-20 ক্রিকেট খেলাতে মানে প্রেডিকশন করা এটা কঠিন। যে দুটো টিম গেছে ব্যাঙ্গালোর আর পাঞ্জাব কিংসের মধ্যে, শক্তিশালী দিক দিয়ে আমি বলবো শক্তিশালী দিক দিয়ে আরসিবি অনেকটাই সামনে থাকবে। কিন্তু ক্রিকেট পয়েন্ট অফ ভিউতে আরসিবি সরাসরি যখন ফাইনালে গেল, মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে পাঞ্জাব কিং গেল কালকে গতকালকে যে হাড্ডাহাড্ডি হয়েছে ভাই, মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে কিন্তু পাঞ্জাব কিংস কিন্তু ফাইনালে গেছে। অ্যাডভান্টেজটা হচ্ছে এই জায়গায় মেন্টাল, কারণ ক্রিকেট খেলে তো মেন্টাল টাফনেস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখনকার ক্রিকেটে। তো মেন্টাল টাফনেসে অনেকটাই মানে ভালো জায়গায় আছে পাঞ্জাব কিংস, যেহেতু মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে ও গেছে। এ হচ্ছে মূল বিষয়। আর পাল্লাভারী যদি বলতে হয়, দুই টিমই সমান, কিন্তু আমার মনে হয় এই শক্তিশালী দিক দিয়ে বেঙ্গালুরু অনেকটাই সামনেই থাকবে। ওকে, আপনি বেঙ্গালুরুকে সামনে রাখছেন, ঠিক আছে। আমরা আসবো, আলোচনায় আসবো কেন বেঙ্গালুরুকে হাবুলদার সামনে রাখলো। আর বেঙ্গালুরুকে সামনে রাখার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। শুধু কি বিরাট কোহলি, নাকি আরো অন্যান্য কারণ আছে? সেগুলো অবশ্যই আমরা জানবো। 18 বছরের খরা কার কাটবে? প্রতীক বাবু, আপনার কি মনে হয়? মানে দুটো টিমই সমান, উনি ঠিকই বলেছেন, কিন্তু ব্যাঙ্গালোর ঠিক আছে সবই, কিন্তু পাঞ্জাবও কিন্তু আমার মনে হয় পাঞ্জাবের ব্যাটিং সাইডটা একটু স্ট্রং। আর স্পিনের দিক দিয়ে দেখতে গেলে স্পিন কিন্তু কোনো কাজ করবে না। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, কারণ পুরোপুরি পেস উইকেট, গ্যাসি উইকেট, তো এখানে মোমেন্টাম চেঞ্জ করার ক্ষেত্রে কিন্তু পাঞ্জাবের অনেক স্ট্রং, যে কোনো মুহূর্তে যে কোনো মানে ওরা কিন্তু 6-7 অব্দি ভালো ব্যাটসম্যান। আচ্ছা, আর ব্যাঙ্গালোরে কিন্তু 4-5 ম্যাক্সিমাম, তারপরে কিন্তু রান চেস করার ক্ষমতা নেই, বা ছোট রানটাকে বড় বিল্ড আপ করার এই ব্যাপারটা একটু দেখতে হবে। ব্যাঙ্গালোর এখানে দেখতে গেলে 50-50, কিন্তু 50-48 কোথাও যেন মনে হচ্ছে 52 পাঞ্জাব, দেন 48 ব্যাঙ্গালোর। আচ্ছা, মানে 52-48 আপনি বলছেন। 52 কাকে দিচ্ছেন? ব্যাঙ্গালোরকে? না, আমি একটু পাঞ্জাবকে দিচ্ছেন। ওকে, আমাদের আজকের জমজমাটি আলোচনা আইপিএল এর আগের যে সন্ধ্যায়, ফাইনালের আগের সন্ধ্যায় জমে উঠবে, কারণ প্রতীক বিশ্বাস প্রাক্তন বাংলার ক্রিকেটার, পাশাপাশি বর্তমান কোচ প্রতীক বিশ্বাস বলছেন
52% উনি কিন্তু ভারী রেখেছেন পাঞ্জাব কিংসকে, 48% উনি রেখেছেন আরসিবিকে। এদিক থেকে হাবুলদা স্টুডিওতে বসে বলছেন যে পাঞ্জাবের থেকে একটু বেশি ভারী আরসিবি। অন্যরা কি বলছে? মণিময় রায়, রাজ্যের প্রাক্তন রঞ্জির অধিনায়ক ক্রিকেটার, বর্তমান বিশিষ্ট সাংবাদিক মণিময় রায় এই মুহূর্তে জুড়ে গেছেন আমার সাথে। মণিময়, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? মণিময়, প্রথমে যেটা জানার চেষ্টা করছি, কার পাল্লা ভারী আগামীকাল? আমি প্রথমেই বলি, আমি কোনোদিন রঞ্জি অধিনায়ক ছিলাম না। হ্যাঁ, আমি রঞ্জির হয়ে খেলেছি। যাই হোক, যেটা বলছিলেন যে পাঞ্জাব এবং আরসিবির কথা, দুটো দলই, প্রথম কথা বলি, দুটো দলই ফাইনালে খেলেছে এর আগেও, কিন্তু কেউ চ্যাম্পিয়ন হয়নি। এটা একটা নতুনত্ব আগামীকালের ম্যাচে। তবে আমি একটুখানি আরসিবি কেই একটু এগিয়ে রাখছি। কেন বলছি যে আরসিবি একটু এগিয়ে রয়েছে? এই কারণে, আরসিবি টোটাল টুর্নামেন্টটাই এখন পর্যন্ত আরসিবি ধারাবাহিকতা দেখিয়েছে, যেটা পাঞ্জাব পারেনি। পাঞ্জাব পারেনি এই কারণে বলছি, পাঞ্জাবের যে দলটা আপনারা যদি খুব ভালো করে লক্ষ্য করেন, তাহলে এই দলে দেখবেন অন্তত প্রথম 6 জনের ভেতরে 4 জন কিন্তু আনক্যাপড রয়েছে। আনক্যাপড বলতে আমি বলছি যে ভারতীয় দলে খেলেনি এমন, কিন্তু এদের মানে দু দলের ভেতরে আবার ওই বয়সের পার্থক্যটা একটু রয়েছে। ইয়াং ল্যাড যদি ধরি, অনেক বেশি দৌড়তে পারবে, অনেক বেশি ক্ষিপ্রতা দেখাতে পারে, সেটা কিন্তু পাঞ্জাব আবার একটু এগিয়ে রয়েছে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যে অভিজ্ঞতার কথা, যে ব্যাঙ্গালোরের যে অভিজ্ঞতার কথাটা বলছি, এই অভিজ্ঞতার কথার পরিপ্রেক্ষিতে বলি, ব্যাঙ্গালোর দল তাদের বোলিং এবং ব্যাটিং এর দিক থেকে একটা সামঞ্জস্য বা একটা ইকুইলিব্রিয়াম, ওদের একটা শক্তির একটা সামঞ্জস্যপূর্ণ শক্তি রয়েছে, যার ফলে এই দলে একাধিক খেলোয়াড় যারা রয়েছেন যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে গেম বার করে নিতে পারেন। সেই দিক থেকে পাঞ্জাবের যে বিষয়টা, সেটা অনেকটাই, ব্যাটিংটা অনেকটাই শ্রেয়স আয়ারের উপর নির্ভর করে। যে আমরা যে পাঞ্জাবের যে প্রথম যে ম্যাচটা দেখেছিলাম ব্যাঙ্গালোরের সঙ্গে, আপনারা খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন মাত্র 102-তে অল আউট হয়ে গেল, শ্রেয়স আয়ার রান করতে পারলো না দেখে। এই দলের ভেতরে অভিজ্ঞতার দিক থেকে যে 4 জনের কথা আমরা বলেছি, যে দুই ওপেনার যেমন প্রফেসর সিং এবং প্রিয়াংশ আর্য, আর হচ্ছে মাঝখানে দেখবেন আপনারা নেহাল ওয়াদেরা আর শশাঙ্ক সিং, এই 4 জন ইন্ডিয়ান টিমে, ওদের প্রথম 6 জন ব্যাটসম্যানকে যদি আমরা ধরি, তার ভেতরে এই 4 জন রয়েছে যারা এখন অব্দি ইন্ডিয়া ক্যাপ করেনি। অভিজ্ঞতার দিক থেকে তারা ব্যাঙ্গালোর তুলনায় একটু পিছিয়ে রয়েছে। তাহলে লড়াইটা কিভাবে হবে? লড়াইটা হবে যে প্রথমত আহমেদাবাদের পিচ, এই আহমেদাবাদের মাঠ, এই মাঠে দু দলেরই 200-র উপরে রান করার পসিবল চান্স আছে। দু দলই চেস করার একটা সুবিধা হবে। বল মানে ব্যাপকভাবে নড়াচড়া করে এমন না, তবুও এই মানে ব্যাঙ্গালোরের ক্ষেত্রে বোলিং এর দিক থেকে যেমন এই যারা রয়েছেন, যেমন ব্যাঙ্গালোরের বোলিং শক্তিটা নির্ভর করছে ভুবনেশ্বর কুমার। এখন ইদানিং আমার যেটা খুব চোখে ভালো লাগছে, যশ দয়াল। হ্যাঁ, হেজেলউডও খেলবে, হেজেলউড খেলবে। যশ দয়াল বলছে যে ছেলেটা বল করছে, লাস্ট দিন যদি আপনারা দেখেন 4 ওভারে 26 রানে 2খানা উইকেট। এই যশ দয়ালের বোলিংটা কিন্তু আমার খুব ভালো লাগছে। একই সাথে ওদের সুদেশ শর্মা, এই ছেলেটাও খুব ভালো বল করছে। আর অন্যদিকে আমাদের যে দলটা খেলছে পাঞ্জাব দলের ভেতরে আর্শদীপকে নিয়ে আমার কিন্তু অনেক আশা ছিল। আর্শদীপ গতদিন কিন্তু খুব একটা ভালো বোলিং করেননি। তিনি যেমন মনে হচ্ছে একটু ছন্দে নেই, জেমিসনও সেই মতো সেই ছন্দে নেই। ওদের অনেকটাই নির্ভর করতে হচ্ছে যজুবেন্দ্র চাহাল, ওমর, এই যে তুলনামূলক করে যজুবেন্দ্র চাহাল এবং আজমাতুল্লাহ ওমরজাই, যে ছেলেটা খুব ভালো বল করছেন। এটাই হচ্ছে আমার মানে পাঞ্জাবের ভরসার জায়গা। আর সবচেয়ে বড় কথা, শ্রেয়স আয়ার এই ব্যাটিং করছেন, এই ব্যাটিং এর মুখ যদি খোলা থাকে এবং সঠিক জায়গায় যদি তিনি নিজেকে মেলে ধরতে পারেন, তাহলে খেলার ওলটপালট হয়ে যেতে পারে। ওকে, একটা শেষ জিনিস জানতে চাইবো মনিমুদা আপনার কাছে, চাপের খেলা, ফাইনাল খেলা, চাপের খেলা। আমি শুধু অধিনায়ক বলবো না, বিভিন্ন দল, আপনি বলছিলেন যে ইন্ডিয়ান টিম খেলেনি, আনক্যাপড প্লেয়ার কিছু রয়েছে, সেই চাপের খেলায় কারা এগিয়ে আছে আপনার বলে মনে হয়? চাপ ব্যাপারটা
হচ্ছে কি জানেন, যদি তরুণ প্রজন্ম যে দলে থাকে, এই দুটো দলের কিন্তু একটা চাপ রয়েছে, চ্যাম্পিয়ন হওয়ার চাপ। কেউ কিন্তু চ্যাম্পিয়ন হয়নি, চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ সামনে এসেছে। এবং সেই দিক থেকে যদি আমি বলি, তাহলে যেহেতু নামী ক্রিকেটাররা একটু বেশি রয়েছে ব্যাঙ্গালোর দলে, তাদের কিন্তু একটু চাপ থাকবে এখানে। কারণ এই ব্যাঙ্গালোরের সঙ্গে প্রথম ম্যাচ কিন্তু পাঞ্জাব হেরে গিয়েছিল এবং খুব বিচ্ছিরি ভাবেই হেরেছে, অনেকটা লড়াই করতে পারেনি। ওই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ব্যাঙ্গালোরের একটা বাড়তি চাপ থাকবে যদি শেষ ম্যাচে কিছু করে দেয়। আর গত ম্যাচে শ্রেয়সের যে ব্যাটিং আমরা দেখলাম, এই ব্যাটিং এর পরিপ্রেক্ষিতে ব্যাঙ্গালোরের উপর শ্রেয়সের একটা চাপ থাকবে। তবে ক্রিকেট পরিভাষা যেটা, ক্রিকেট যদি আমরা চিন্তা ভাবনা করি, সেই দিক থেকে অভিজ্ঞতার দিক থেকে যেহেতু ব্যাঙ্গালোর এগিয়ে রয়েছে এবং টোটাল টুর্নামেন্টটাতে ব্যাঙ্গালোর অসাধারণ ক্রিকেট খেলেছে, স্বাভাবিকভাবেই তাদের একটা অ্যাডভান্টেজ রয়েছে। কিন্তু ওরা চাপে থাকবে, চ্যাম্পিয়ন হওয়ার চাপ ওদের রয়েছে, যেটা পাঞ্জাবের নেই। একদম, অসংখ্য ধন্যবাদ মনিময়, খুব সুন্দর তথ্য আপনি আলোচনা করলেন। মনিময় রায়, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক তথা রাজ্যের প্রাক্তন রঞ্জি খেলোয়াড় আমাদের সঙ্গে ছিলেন। হাবুলদা, এই যে মনিময় যে কথাগুলো বলছেন চাপের খেলায়, আমি একটু এই জায়গাটা যদি আসি, আপনাদের কি মতামত? চাপে কারা এগিয়ে কারা পিছিয়ে আছে? ব্যাঙ্গালোর বলছে যে যেহেতু এখানে সিনিয়র প্লেয়াররা আছেন এবং নামি দামি খেলোয়াড়রা আছেন, তাদের একটু চাপে বেশি থাকবে বলছে মনিময়। আপনার কি মনে হয়? হ্যাঁ, যে কোনো খেলার মধ্যে ফাইনাল ম্যাচ সবসময় একটু চাপ থাকে, চাপ থাকে। কিন্তু যে স্টেডিয়ামে হবে খেলা, এই স্টেডিয়ামে কিন্তু মাঠের যে বড় মাঠ, অনেক বড় মাঠ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই জায়গার মধ্যে স্পিনারদের ভূমিকা থাকবে একটা বিশাল। আচ্ছা, বিশেষ করে চাহালের যে বোলিং, আর ওই জায়গার মধ্যে উইকেটের যে অবস্থা, উইকেটের দারুণ উইকেট, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। উইকেটটা কি ব্যাটিং উইকেট পুরো, এবং এখানে বল তোমার মুভমেন্টও করবে, কারণ ওই জায়গার মধ্যে ডিউ হয় সেকেন্ড হাফে, আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা দিনের বেলা বলছে আছে, দিনের বেলা আছে। যদি আকাশ যদি ভারী ওয়েদার থাকে তো বল কিন্তু মুভমেন্ট করবে না। কিন্তু ওই স্টেডিয়ামে যে মাঠে খেলা হচ্ছে আমাদের বাদে, ওই স্টেডিয়ামে বলের মুভমেন্টটা থাকার সম্ভাবনা বেশি আছে। এই সব দিক দিয়ে যে চাপের যে প্রশ্নটা আসছে, এই জায়গার মধ্যে চাপের প্রশ্নের মধ্যে ব্যাটিং, কারণ ক্রিকেটের টি-20 ক্রিকেটের এমন একটা এখনো হয়েছে এই বছর, যা আমি লক্ষ্য করলাম, যেহেতু কোচিং সাথেও যুক্ত আছে, এই জায়গার মধ্যে নতুন টেকনিক ইমপ্লিমেন্ট হচ্ছে ব্যাটিং এর উপর। মানে এটা দুর্দান্ত এই কারণে, আগে আমরা লক্ষ্য যে লাস্ট ইয়ার পর্যন্ত লক্ষ্য করেছি এদের ফ্রন্ট ফুটের উপরে যে পুল শটগুলি, এই পুল শট এখন সেই ফ্রন্ট ফুটের উপরে এই বলগুলিকে সোজা মিডন দিয়ে একদম সিক্স, এই যে খেলার যে কৌশল, খেলার টেকনিক যে চেঞ্জ হয়েছে, এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে দুর্দান্ত হচ্ছে। এবং নতুন কিন্তু আমরা টেকনিকগুলি লক্ষ্য করছি যে অস্বাভাবিক। কালকে যেমন খেলা হয়েছে, যেমন শ্রেয়সর ব্যাটিং করছে, আউটস্ট্যান্ডিং ব্যাটিং, পয়েন্টের উপর দিয়ে 6, কাভার উপর দিয়ে 6, এইগুলি মানে ফ্রন্ট ফুটের উপরে, ব্যাক ফুটের উপর না, ফ্রন্ট ফুটের উপরে। ওই জায়গার মধ্যে ব্যাটিং এর যে উইকেটের যে ক্যারেক্টার, এই জায়গার মধ্যে দুই টিমেরই একটা অ্যাডভান্টেজ থাকবে। কিন্তু প্রথম যে ফিল্ডিং করবে তার একটা অ্যাডভান্টেজ থাকবে সেকেন্ড হাফে, কারণ ওই মোতার স্টেডিয়ামে পরবর্তী সময়ে ডিউ, একটা কুয়াশার একটা বিষয় থাকে, যে বোলারদের ক্ষেত্রে বল করা একটা কঠিন হয়ে দাঁড়ায়। তাহলে এখানে শুধু আমরা এক জায়গা থেকে চলে গেলাম, চাপের থেকে আমরা চলে যাচ্ছি তাহলে টসের দিকে। প্রদীপ, আপনার কি মনে হয় চাপে কারা আছে? মানে কোন দল, যেহেতু ফাইনাল এবং কোন দলই চ্যাম্পিয়ন হয়নি, দুজনের কাছে চ্যাম্পিয়নের হাতছানি, এবার মানসিক চাপটা কারা বেশি নিতে পারবে? এবং পাশাপাশি যে জিনিসটা হাবুলদা বলছিলেন যে যারা প্রথমে ব্যাট করবে তাদের একটু মানে বলছে আছে, যারা প্রথমে বল করবে তাদের একটু সুবিধা বেশি, কারণ পরে ডিউ হতে পারে, বল গ্রিপ করতে পারবে না। তো সেই জায়গাতে টস একটা বিরাট বড় ফ্যাক্টর হতে পারে। কি মনে হয় আপনার? আমি বলে দিচ্ছি, প্রথমে বলছি আপনার চাপের ব্যাপারটা দেখুন। বিরাট কোহলির কিন্তু 50 ওভার্স ওয়ার্ল্ড কাপ জেতা আছে, টি-20 জেতা আছে, আইসি চ্যাম্পিয়ন ট্রফি আছে, শুধু আইপিএল নেই, ঠিক আছে? আর উল্টো দিকে আবার শ্রেয়াস আয়ার কিন্তু চ্যাম্পিয়ন আইপিএল লাস্ট ইয়ার কেকেআর এর, একদম, এবং নিজে ক্যাপ্টেন ছিল, নিজে ক্যাপ্টেন, আবার সেই ক্যাপ্টেন কিন্তু আবার এই টিমেরও ক্যাপ্টেন। সো বিরাট কোহলিও চাইবে আমি কাপটা জিতি, আবার এদিকে এও কিন্তু মানে
এক্সপেরিয়েন্স, সে ফাইনালটাকে কিভাবে ট্যাকেল করতে হয় সেটা ও জানে। আর প্রথম প্রশ্ন হচ্ছে লাস্ট ম্যাচটা আরসিবির এগেনস্টে খুব বাজেভাবে পাঞ্জাব হেরেছে, সেটা কিন্তু ভিডিও অ্যানালিসিস হবে, মানে আমাদের উইক পয়েন্টটা কোথায় ছিল সেটা কিন্তু 100% রিকভারি করার চেষ্টা করবে, এবং সেরকম দরকার পড়লে টিমও চেঞ্জ করতে পারে, এটা বলার কিছু নেই। তো এই হারটা কিন্তু টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে। আরসিবির এগেনস্টে হেরে যাওয়া ম্যাচ আবার মুম্বাইয়ের এগেনস্টে 200 চেস করা, এটা কিন্তু কনফিডেন্স লেভেলটাকে অনেক বাড়িয়ে দেবে। এবার পাঞ্জাব সেই ক্ষেত্রে কি করছে, পাঞ্জাব আর বিরাট কোহলি, মানে আরসিবি পাঞ্জাব, আমি প্রথমেই বলেছি এখানে কিন্তু পার্থক্য করার জায়গা নেই, দুটো টিমই ব্যালেন্স। এখানে আপনাকে একটু আমি ইন্টারাপ্ট করছি। আমরা যখন বলছি পাঞ্জাব আর আরসিবির প্রথম কোয়ালিফায়ারের কথাটা বলছি, সেখানে পাঞ্জাবের এই দুর্দশা হওয়ার পেছনে কারণ কি? এখানে কাদের, মানে ব্যাটসম্যানদের ফেলিয়ারের জন্য এই দুর্দশা হয়েছে, নাকি 101 যে ছিল সেটাকে কিন্তু বোলাররাও কিন্তু কোনোভাবে ডিফেন্ড করার মতো চেষ্টাই করতে পারেনি, 10 ওভারে সেটা উড়ে গেছে? তাহলে সেটা কি মানে দুটো বিভাগেই ফেলিয়ার ছিল? তাহলে টি20 ম্যাচটা কিন্তু টোটালি ডিফারেন্ট। এখানে কখন কি হবে, এক ওভারে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে। যেমন আমি আপনাকে বলি, লাস্ট ইয়ার কেকেআর যখন জিতেছিল, লাস্ট ওভারে 26 রান রিঙ্কু সিং 6 মেরে জিতিয়ে দিল 5টা। আনএক্সপেক্টেড গেম, এটা কিছু করার নেই। কোনোদিন দেখা যাবে 6 ওভারে 6 উইকেট পড়ে আছে, কোনোদিন 6 ওভারে রায়না 6 ওভারে 100 করে দিচ্ছে সিএসকে তে। টি20টা আপনি কোনোভাবেই মানে প্রিপ্রেডিকশন করতে পারবেন না কোন ব্যাটসম্যান কোন দিন খেলবে। ইউভেন্দ্র চাহালের মতো বোলার, 2টো আইপিএল হ্যাটট্রিক, শুধু এগুলো কোথা থেকে কি ঘুরে যাবে এটা বলা মুশকিল, ঠিক আছে। আর যেটা স্যার বললেন যে সেকেন্ড হাফে বল গ্রিপিং এর প্রবলেম, এটা অরিজিনালি ফ্যাক্ট। এটা সব ক্ষেত্রে ডে নাইট ম্যাচ খেলতে গেলে সেকেন্ড হাফে বিশেষ করে স্পিনারদের, পেসারদের তো ঠিক আছে, বাট স্পিনারদের যেহেতু ফিঙ্গার না, ওটা স্লিপ করার চান্স থাকে। সেখানে দাঁড়িয়ে তারাও সেইভাবে নতুন বলে, যারা প্র্যাকটিস সেশনে গিয়ে নতুন বলে যখন ডে নাইট ম্যাচ খেলে, তারা ডে নাইট প্র্যাকটিসও করে, বল ভিজিয়ে সেটাকে গ্রিপিং করার চেষ্টা করানো হয়। এবং স্যার বলেছেন ব্যাটসম্যানরা বিভিন্ন বিভিন্ন শট শিখছে, সেগুলো কিন্তু যেমন আপনাকে বলি সূর্যকুমার যাদব যে শটটা মারে, সেটা কিন্তু ক্রিকেটের কোনো গ্রামারেই নেই। স্কুপ শট, একদম ফ্রন্ট ফুটে যাচ্ছে, ব্যাক ফুটে আসছে, বডি লাইন বলটা পেছন দিয়ে ফাইন লেগের উপর দিয়ে 6, এটা কোনো ক্রিকেটের গ্রামারেই নেই। এটা আমি কোনো স্টুডেন্টকেও শেখাতে পারবো, ইনিশিয়াল হয়ে যায় বলের সিচুয়েশন। হ্যাঁ, তো এইসব জিনিসগুলো কিন্তু মডার্ন ক্রিকেট অনেক ফাস্ট। এখন আপনি দেখা গেল 100টা ম্যাচ হচ্ছে তো টি20তে, তার মধ্যে 85% ম্যাচ 200 স্কোর, তাও নতুন নতুন ইনোভেশন হচ্ছে প্রত্যেক দিন মাঠে, ঠিক সেটা বোলিং এ হোক বা ব্যাটিং এ হোক। টি20তে আমরা ব্যাটিং এর প্রভাব দেখছি বেশি, কিন্তু বোলাররা ততটা প্রভাব ফেলতে পারছে না, অনেক সময় দেখা যায়। কিন্তু যেসব জায়গাতে যেসব ম্যাচে বোলাররা প্রভাব ফেলে, তার ম্যাচের পুরো চিত্রই পাল্টে যায় অন্য। একদম, এটা ঠিকই বলেছেন। এখন আমরা টস কতটুকু ইম্পর্টেন্ট আমরা এটা আলোচনা করলাম। ফিল্ড যেহেতু বৃষ্টি হবে, আউটফিল্ড কতটুকু ইম্পর্টেন্ট হতে পারে হাবুলদা? না, আউটফিল্ড মোতাদ স্টেডিয়ামে, এই স্টেডিয়ামে আউটফিল্ড দুর্দান্ত, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ এখন না, যদি দুপুরবেলা বৃষ্টি হয়ে যায়, বৃষ্টি হয়ে গেলেও মাঠ শুকিয়ে নেবে, কারণ ফুল পিচ কাভার থাকে, 1 নম্বর ফুল মাঠ থাকবে কাভার, এবং তার মধ্যে সুপার সাপার আছে। মাঠের জন্য যদি বৃষ্টি হয় খেলা চালাতে, কালকে তো হলো খেলা 9:45 থেকে খেলা হয়েছে, পরে মানে বৃষ্টি হওয়ার পর খেলা হয়েছে তো খেলা। বিষয়টা হচ্ছে এই জায়গার মধ্যে চ্যাম্পিয়নশিপের যে লড়াই, আমি প্রথমেই বলেছিলাম যে আরসিবির সম্ভাবনা সবচেয়ে বেশি, এই কারণে আরসিবি যে ফাইনাল উঠেছে, তার কিন্তু বিরাট কোহলি নির্ভর টিম না, কিন্তু বিরাট কোহলি টিম নির্ভর না। এই যে আমাদের পাতিদার আছে, জিতেশ শর্মা খেলছে, দারুণ খেলছে, ময়ঙ্ক আগরওয়াল ভালো খেলেছে। এই 3 জন হচ্ছে মেইন, পাতিদার, আমাদের বিরাট কোহলি আর মায়ঙ্ক আগরওয়াল, এই 3 জন উপরে নির্ভর, কিন্তু বিরাট কোহলির উপর কিন্তু একদম না। তো এই জায়গার মধ্যে পাঞ্জাব টিমকে যদি আমি দেখি, তাহলে শ্রেয়স আয়ার যদি রান করতে পারে, তাহলে কিন্তু একটা দারুণ খেলা হয়ে যাবে। কিন্তু যেহেতু লাস্ট, কারণ মানে গতকাল শ্রেয়স আয়ার যে ব্যাটিংটা করলো, এই দুর্ধর্ষ ব্যাটিং না। এখানে হাবুলদা শুধু কি শ্রেয়াস আয়ার নির্ভর, যদি পাঞ্জাবের যদি শ্রেয়াস আয়ারের উইকেটটা যদি আরসিবি তাড়াতাড়ি তুলে নিতে পারে, তাহলে কি পাঞ্জাব কাপ? কারণ জোশ ইংলিশ দুর্দান্ত ফর্মে আমরা দেখেছি, ইংলিশ খেলেছে, তাহলে কিন্তু টিমটা শ্রেয়স আয়ার নির্ভর, ওই যে ব্যাটিং এর যে স্ট্রেংথ তাদের, এই জায়গাটার মধ্যে শ্রেয়স আয়ার যদি ফেল করে, তাহলে তো পাঞ্জাব কিংসের পক্ষে ভালো স্কোর করা, কারণ মোতাদ স্টেডিয়াম পিচ মানে 78, ওদিকে 78, বিশাল বড় মাঠ। এই জায়গার মধ্যে স্পিনারদের অ্যাডভান্টেজ থাকবে, তার মধ্যে চাহাল আছে,
এটা অ্যাডভান্টেজ আছে স্পিনারদের, ক্রুনাল পান্ডিয়া আছে। তো এই যে বিষয়গুলি আর সমস্ত কিছু নির্ভর করবে ওই সময়ের মধ্যে তার ব্যাটসম্যানের মেন্টাল স্টেবিলিটি, মেন্টাল স্ট্রেংথ এবং ফাইনাল খেলার মতো মেন্টাল স্ট্রেংথ যেই আছে পাঞ্জাব কিন্তু একমাত্র আছে শেষর, তার অভিজ্ঞতা সবচেয়ে বেশি। KKR এর লাস্ট ইয়ার যে খেললো তার একটা অভিজ্ঞতা বেশি, তার উপরে একটা মেন্টাল চাপ থাকবে। এবং শুধু এই মেন্টাল চাপ না, ও এবার যে ইন্ডিয়া টিম যে ডিক্লেয়ার করলো ইন্ডিয়ান সবাই শেষর টিমে নেই, এটা পুরো ইনজাস্টিস। আমি স্টুডিওর মধ্যে দাঁড়িয়ে বলছি ইনজাস্টিস, কারণ শেষর টিমে নেই এটা আমি কল্পনা করতে পারিনি শেষর টিমে থাকবে না, এটা কল্পনা করতে। ওর একটা জেদ আছে এবং ফাইনাল ম্যাচের মধ্যে ও যদি ক্লিক করে যায় তো আরসিবি কিন্তু মানে আরসিবিকে আমি সামনে রাখছি, মানে আইপিএল এর বাইরেও শ্রেয়াস আইয়ারের দেখানোর অনেক কিছু আছে। হ্যাঁ, মেন্টাল একটা ওর একটা চাপ আছে, ও যদি খেলে দিতে পারে তাহলে দুর্দান্ত। কিন্তু টসে জিতে যে দেখলাম ওই মাঠে ম্যাক্সিমাম সবাই কিন্তু টসে জিতে ফিল্ডিং নিয়েছে। সেকেন্ড ম্যানরা ওরা রান করে কিন্তু রান অনেকে জিতেছে, হেরেও গেছে। কালকে ম্যাচে তো তাই দেখলাম, মানে মুম্বাই ইন্ডিয়ান্স হেরে যাবে 203 রান করে, এটা আমি কল্পনা করতে পারি। এখন এখানে এই জায়গায় এবারে যে ইয়েটা, যেখানে এই স্টেডিয়ামে 8টা খেলা হয়েছে, 6বার যারা ব্যাট করেছে তারা, প্রথম যারা ব্যাট করেছে তারা জিতেছে, 2বার যারা পরে ব্যাট করেছে তারা জিতেছে। কিন্তু এখন আগামীকালের জন্য আপনারা মানে বলছেন যে যারা পরে মানে ব্যাট করবে তাদের জেতার সম্ভাবনাটা বেশি 80%। এটা কি অনলি ফর ডিউ ফ্যাক্টর নাকি অন্য কোনো কারণ না মাঠ বড় বলে এটা একটা ফ্যাক্টর? না, ব্যাটসম্যানরা একটা ক্যালকুলেট করে ফেলতে পারবে যে আমাকে 180 চেস করতে গেলে এইভাবে খেলবে। যেমন আমি একটা বলি, প্রথম 6বার আলাদা স্পেল হয়, 7 to 14 আলাদা স্পেল হয়, 14 to 20 আলাদা স্পেল হয়। এবার টোটাল রানটাকে এই 3টে স্লটে ভাগ করা হয়, সেইভাবে একটা প্রেডিক্ট করে খেলতে পারবে। এবং আবার নেগেটিভ সাইডে বোলারদের বল স্লিপ করছে। আমি সেটাই বলতে চাইছি যে যদি পাঞ্জাবও টসে জেতে বা যারাই টসে জিতুক না কেন, বোলিং ফাস্ট এবং প্রথম 6 ওভারে 60 থেকে 70 মধ্যে আটকে রাখতে হবে। প্রথম 6 ওভার কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট। যদি সেই যত ক্লোজ করতে পারবে তত কিন্তু 200 থেকে কমতে থাকবে না, মানে পাওয়ার প্লেতে যত কম করে দেবে আপনাকে মানে খুব যদি ইয়ে করে 75 থেকে 80, এইটা যদি একবার নিয়ারেস্ট হয়ে যায় না তাহলে কিন্তু 200 ইজিলি হয়ে যাবে যে কোনো টিম, সে আরসিবি হোক আর পাঞ্জাব হোক। এখন যদি বৃষ্টি হয়, যেটা বলা হচ্ছে যে একটা আবহাওয়া দপ্তর থেকে প্রেডিক্ট করা হচ্ছে যে দিনের বেলা বৃষ্টি হতে পারে, কম বৃষ্টি হবে, যদি বৃষ্টি হয় তাহলে কি ফাস্ট বোলাররা কোনো লাভ পাবে? বৃষ্টি হলে কিন্তু টোটালটা সেখানে কাইল জেমিসন বা আমাদের জোশ, আমার কোথাও যেন মনে হচ্ছে, আমি জানি না, এটা আমার ব্যক্তিগত প্রেডিকশন, কালকে কিন্তু হ্যাজেলউড আর ওদিকে জেমিসন, বিরাট কোহলি শ্রেয়াস আইয়ারের থেকেও বেশি হাইলাইট হবে। আচ্ছা, হবেই, এটা আমার মন বলছে। মানে ফাস্ট বোলাররা এদিক দিয়ে বিয়াস দেয়। দেখুন, এটা কিন্তু ক্রিকেটের বাইরে যাই, আজকে মেসি যখন খেলে তাকে 4 জন মিলে গার্ড নেয়, অন্যজন গোল করে। আজকে বিরাট কোহলির কিন্তু ফুল ভিডিও অ্যানালিসিস করা হয়ে গেছে, সে কোন সাইডে ভালো। যেমন বিরাট কোহলি রিসেন্টলি আইপিএল এর স্ট্রাইক রেট 84 পয়েন্ট সামথিং এগেনস্ট স্পিন, কিন্তু শ্রেয়াস আইয়ারের কিন্তু 171 পয়েন্ট সামথিং এগেনস্ট স্পিন। এই জিনিসগুলো কিন্তু বোথ সাইড কোচ কিন্তু দেখে রেখেছে, সে পেস বলে কেমন খেলছে। যেমন আপনাকে আমি বলি, কুনাল পান্ডেকে যেভাবে 6 ওভারের মধ্যে কিন্তু ওকে আনবেই, কারণ এই আরিয়া বলে যে ব্যাটসম্যানটা আছে, স্পিন কিন্তু অতটা ইজি খেলে না, পেসটা ভালো খেলে, ওভার দ্য কভার পয়েন্ট, তাকে কি করবে? আর এইসব ক্ষেত্রে কি হয়, যখনই একটা ভালো ব্যাটসম্যান না পেলেও গতিটা কমিয়ে দেবে, রানের গতিটা কমিয়ে দেবে। আমি বলি উইকেট নেওয়ার চেষ্টাই করবে না, বল বিট খাওয়ানোর চেষ্টা করবে, রানের গতিটা কমিয়ে দেয়। উইকেট নিতে গেলে কি হয়, আজকে যদি আমি প্রিয়াঙ্ক সারিয়া আউট হয়ে যায়, শ্রেয়াস আইয়ার কিন্তু রান রেটটাকে এসে ইকুয়াল করে দেবে। আগে 1 ওভার কাটিয়ে দাও, 2 ওভার কাটিয়ে দাও, এইসব একটা ডিফারেন্ট একটা মানে কি, একটা ছাত্র যখন সব রকম প্রশ্ন পড়ে যায়, তাকে ডিফারেন্ট প্রশ্ন পরীক্ষায় গিয়ে অন্য প্রশ্ন ফেস করতে হয়। আমি ব্যক্তিগত এক্সাম্পল আপনাকে বলছি, সোমরাবাজার প্রিমিয়াম লিগ খেলছি, অসাধারণ ব্যাটসম্যান একটা ব্যাট করছে, আমি কিন্তু আগের দিন রাতে কাউন্সিল করেছি কিভাবে তাকে আউট করব। আমি কি করলাম, আমার টিমের খুব একটা ভালো বোলার না, তাকে বল দিলাম, গ্র্যাসি উইকেট ছিল, দিয়ে কি করলাম, লেগ স্ট্যাম্পে একটা ফিল্ডারও রাখলাম না, সব অফ স্ট্যাম্পে ফিল্ডার। ব্যাটসম্যানটা কিন্তু এই ব্যাপারটা নতুন ফেস করছে, কত ভালো বোলার হতে পারে যে লেগ স্ট্যাম্পে একটা ফিল্ডার নেই, কিন্তু আমার ওই বোলারটাও কিন্তু যে খুব আহামরি বোলার তা না,
গালিতে ক্যাচ দিয়ে চলে গেল। আচ্ছা, এটা কিছুই না, একটা মেন্টাল প্রেসার। মানে এই প্রেসারটা কিন্তু বিরাট কোহলির ওপরেও থাকবে, শ্রেয়াস আয়ারের ওপরেও থাকবে। হ্যাঁ, সুতরাং খেলাটা আরসিবি পাঞ্জাব না, বিরাট কোহলি শ্রেয়াস আয়ার। ঠিক। আমরা শ্রেয়াস আয়ার, হাবুলদার, শ্রেয়াস আয়ারের কথা যদি বলি, 2019 সালে দিল্লি ক্যাপিটালসকে বহু বছর পর ইয়েতে নিল, প্লে অফে নিয়ে গেল। 2020-তে দিল্লি ক্যাপিটালসকে সেখানে ফাইনালে নিয়ে গেল, এবং 2024-এ কেকেআর এর কে চ্যাম্পিয়ন করলো। 2025-এ পাঞ্জাব কিংসে এসে পাঞ্জাব কিংসকে ফাইনালে নিয়ে গেল। এই জায়গাটা, এটা একটা কতটুকু প্রেশার ইয়ের ওপর রয়েছে, শ্রেয়াস আয়ারের ওপর থাকবে? আর দ্বিতীয়ত হচ্ছে, এমন একটা দলের সঙ্গে খেলছি যে দলটার কাছে প্রথম কোয়ালিফায়ারে আমরা 101-এ অল আউট হয়ে গেছি। ব্যাপারটা হয়েছে টি-20 ক্রিকেট সম্পর্কে মানে মানে তুল্যমূল্য প্রেডিকশন করা এটা কঠিন। মানে এই খেলাটাই এমন একটা খেলা, যেটা খেলার মধ্যে অ্যাকচুয়ালি টেকনিক্যালি পয়েন্টে যদি টি-20 ক্রিকেটকে আমি যদি ব্যাখ্যা করি, টি-20 ক্রিকেটে ব্যাটসম্যানদের কিন্তু বল কিন্তু পেয়ে যায়, কারণ এদিকে 2 ফুট এদিকে 2 ফুট, তার মধ্যে বল করতে তো ওয়াইড। একদম বোলাররা যখন বল করছে লেগ স্টাম্পের বাইরে, এখনো আবার রুলটা চেঞ্জ করে দিয়েছে, লেগ স্টাম্পে একটু ফ্লাইট একটু বাইরে গেলে ওয়াইড ডাকে না। আগে তো ছিল লেগ স্টাম্পের বাইরে এক চুলো যদি বাইরে যায় তাহলে ওয়াইড হয়ে যায়। অ্যাচিভেবল বল কিন্তু ব্যাটসম্যান পেয়ে যায়। এই টি-20 ক্রিকেটের মধ্যে দেখবেন যখন একদম ব্যাট করছে, যেমন আমি বললাম যে চেঞ্জ হয়েছে, টেকনিক চেঞ্জ হয়েছে, ফ্রন্ট ফুট উপর দিয়ে মারছে, স্ট্রেট মারছে, মিড অন দিয়ে 6 মারছে, কভার দিয়ে মারছে। এই যে চেঞ্জ হয়েছে, সেটা সম্ভব হয়েছে যে ফিল্ডিং সেটিং, যে ফার্স্ট 6 ওভার এই যে পাওয়ার প্লেতে, তারপর সেকেন্ড 4 জন বাইরে থাকবে, তারপর 2 জন সবসময় থাকতে হবে। এই যে সিস্টেমগুলি, যে সিস্টেমের মধ্যে ব্যাটসম্যানদের একটা অ্যাডভান্টেজ হয়ে যায়, এর মধ্যে বোলারদের কোনো স্বাধীনতা থাকে না। বোলারদের একটা সবসময় মানে এক্সট্রা রান দেবার মেন্টালিটি, লাস্ট 15 ওভার পর থেকে এক্সট্রা রান যে দেওয়া, এটা বোলারদের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। টিমের পক্ষেও, ফিল্ডিং সাইডের পক্ষেও এক্সট্রা রান যে দেওয়াটা, এটার মধ্যে কিন্তু ব্যাটসম্যানদের ক্ষেত্রে কিন্তু ওই যে অ্যাচিভেবল বল কিন্তু পেয়ে যায়, অটোমেটিক পেয়ে যায়, পা বাড়িয়ে বল পাচ্ছে। যেমন বিরাট কোহলি কভার ড্রাইভ করছে, তার মাঝে আমরা দেখেছি অফ স্টাম্পের বলও খেলতে পারছে না, আউট হয়েছে। ওগুলো কিন্তু প্র্যাকটিস করতে 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 কিন্তু একটা জায়গার মধ্যে এসছে, এটা ফর্মে এসছে। এই জায়গার মধ্যে যে অফ স্টাম্পের বল বাইরের বলও যেগুলি মারছে, কভার ড্রাইভ মারুক আর সুইপ করুক, যাই করুক, এবং কাভারে উপর দিয়ে মারছে, এই বিষয়গুলো কিন্তু বোলারদের করার কিছু থাকে না। ওই যে আমাদের ক্যাপ্টেনদের একটা অ্যাডভান্টেজ থাকে, যে কোন ফিল্ডারটাকে আমি ডিপ এনে এক্সট্রা কাভারে আমি ফিল্ডিং করাবো, বা ডিপ পয়েন্টে আমি ফিল্ডিং করাবো। এই যে বিষয়গুলি, এই যে টেকনিক্যালি যে বিষয়গুলি, অনেকটাই কিন্তু ফিল্ডিং এর উপর, ভালো ফিল্ডিং এর উপর এই টি-20 ক্রিকেটে অনেকটাই অ্যাডভান্টেজ কিন্তু পেয়ে যায়। এটা একটা টিম, কিন্তু এখানে ফিল্ডিং একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ। ফিল্ডিং স্ট্রেংথ আমরা এই যদি 2025-এ দেখি, যে দুটো টিম দেখছি, পাঞ্জাব এবং ব্যাঙ্গালোরকে, দুটো দলেরই কিন্তু যদি আমরা ফিল্ডিং এর দিকে দেখি, অলমোস্ট আমরা সমপর্যায়ে শক্তি দেখেছি। কিন্তু যেটা প্রথমে আপনারা আলোচনা করছিলেন, যে ব্যাঙ্গালোরে থেকে স্ট্রং ফুটস, স্ট্রং লেগস পাঞ্জাবে বেশি, ইয়াং জেনারেশন যেহেতু পাঞ্জাবে বেশি, তো সেখানে ফিল্ডিংটা কাল কেমন হতে পারে, ফিল্ডিং এর উপর কি নির্ভর করতে পারে? অবশ্যই সবকিছু আগে একটা কথা বলি, কেকেআর কিন্তু হারার পেছনে ফিল্ডিং দায়ী। অজিঙ্ক্য রাহানে কিন্তু ঠিকমতো প্লেসমেন্ট করতে পারেনি, এটাই সমালোচকরা তাই বলছে। এবার উনিও এক্সপিরিয়েন্স প্লেয়ার। এবার আপনি পাঞ্জাবের ক্ষেত্রে দেখুন, অনেক এক্সপিরিয়েন্স শ্রেয়াস আয়ার, বিরাট কোহলিও অনেক এক্সপিরিয়েন্স, পাতিদার ক্যাপ্টেন, তাই কি মাঠ কিন্তু কন্ট্রোল করে বিরাট কোহলি। তো উনি জানেন ব্যাপারগুলো, কোথায় কি, কোন ব্যাটসম্যানের ব্যাট গালির থেকে আসছে, কাকে মিড উইকেট পেছনে রাখতে হবে, কাকে মিড অন তুলে আনতে হবে। সেম ভাবে শ্রেয়াস আয়ারও কিন্তু অনেক ইন্ডিয়া খেলেছে, অনেক কিছু জানে। তো এবার আপনি এটা বলছেন ইয়ং জেনারেশন কিন্তু এখন মানে এক্সপিরিয়েন্স প্লেয়ারের থেকেও এগিয়ে। যদি বলি কেন, বৈভব কি করলো দেখার, প্রিয়াঙ্ক সারিয়াও কিন্তু সেম, আর সাথে প্রভসিমরন সিং, এরা কিন্তু কখনোই দেখবেন পাওয়ার প্লের ওভারে 10-এর নিচে রান রেটটাকে আসতে দিচ্ছে না, কোনোভাবেই দিচ্ছে না। কিন্তু ফিলিপ সল্ট জয়েন করার পরে ব্যাঙ্গালোর কিন্তু সেম স্ট্র্যাটেজি,
বিরাট কোহলি একটু স্লো প্রথম দিকে, ফিলিপ সল্ট কিন্তু স্লো না, ও করে যাচ্ছে। দেন বিরাট কোহলির একটু রিদিমটা আসতে টাইম লাগছে, 2-3 ওভার পরে গিয়ে এবার বিরাট কোহলি আমার মনে হচ্ছে প্রথমেই কিন্তু একটা চান্স দেয়, ওই চান্সটা যদি আপনি ধরে ফেলতে পারেন তো মিটে গেল, আর যদি না ধরেন আপ টু এন্ড অবধি কিন্তু খেলবে, একটা বড় ইনিংস বিল্ড আপ করবে, টিমটাকে একটা ব্যালেন্স জায়গায় দাঁড়াবে। আর যদি আরসিবি চেজ করে তাহলে সেটা আরো বেশি স্ট্রেংথ হয়ে যাবে, কারণ সেটা একদম বিরাট কোহলির চেজ মাস্টার, সেখানে তার স্ট্রেংথটা সেখানেই বেশি। হাবুলদা, ফিল্ডিংটা আমরা যদি বলি, ফিল্ডিং স্ট্রেংথ কি দেখছেন এই মুহূর্তে? কেন কালকে ওই যে বললাম ঘুরে ফিরে একটা জায়গাতে আসছি, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সেখানে বৃষ্টি হলে পরে ফিল্ডারদের হাতে বল কতটুকু থাকবে এবং ফিল্ডিং কতটুকু প্রভাব ফেলতে পারে কালকের ফাইনালে? আজকে টি-20 ক্রিকেট তো ফিল্ডিং সব, ফিল্ডিং যদি ঠিক মতো যদি না, ফিল্ডিং যদি একটা ক্যাচ মিস মানে একদম বরবাদ হয়ে যেতে পারে, মানে সাংঘাতিক অবস্থা হয়ে যাবে। কিন্তু এইবারকার আইপিএল এ আমি লক্ষ্য করেছি সবটি ম্যাচ আমি দেখিনি, লাস্ট কয়েকটা ম্যাচ আমি দেখিনি, কালকে দেখেছি, তার আগে ম্যাচগুলি দেখেছি। ফিল্ডিং একটা নান্দনিক জায়গা দিয়েছে ফিল্ডিং, আউটস্ট্যান্ডিং ফিল্ডিং হচ্ছে, ফুল টিম রিয়েলি নান্দনিক জায়গা। কারণ বাউন্ডারির বাইরে বলও ধরে ভেতরে ঢুকিয়ে দেওয়া এবং লাস্ট পর্যন্ত কয়েকবার জাগাল করে, হ্যাঁ কয়েকবার জাগাল করে, এগুলো ফিটনেস লেভেল এমন জায়গা দিয়েছে আর কি ক্রিকেটটা, মানে বিশেষ করে টি-20 ক্রিকেটে ফিটনেস লেভেলটা এমন জায়গা দিয়েছে, আউটস্ট্যান্ডিং ফিল্ডিং করছে দুই টিমই, দুর্দান্ত ফিল্ডিং সাইড আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কে কতটুকু ব্যাটিং এর উপর মেন্টাল ফিটনেস নিয়ে কতটুকু ব্যাট করে তার উপর করবে নির্ভর কালকের ম্যাচে। আরেকটা জিনিস জানতে চাইবো, আমরা বারবার যখন ব্যাটিং এর কথা বলি, বিশেষ করে টেস্ট ক্রিকেটে পার্টনারশিপের কথা বলা হয়, ওয়ানডে তো পার্টনারশিপের কথা বলা হয়, টি-20 তে পার্টনারশিপ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? কারণ গতকালকে মুম্বাইয়ের ম্যাচে আমরা দেখলাম শ্রেয়াসের পার্টনারশিপটা, শ্রেয়াস আইয়ার দুজনের সঙ্গে একটা বড় পার্টনারশিপ করেছে, সেই পার্টনারশিপটা কতটা গুরুত্বপূর্ণ? কালকের ম্যাচের কথা আমি বলছি, মুম্বাই ইন্ডিয়ান্স যখন ব্যাট করছে লাস্ট 17 বার কিন্তু রান ঠিক মতো আনতে পারেনি, 203 রানে শেষ। কারণ এই যে পার্টনারশিপ যদি হয়নি, যে তার হচ্ছে কালকে মুম্বাই ইন্ডিয়ান্স, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ছিল যে পাঞ্জাব কিনে জিতবে এবং তাই হয়েছে। এবং শেষ আয়ার নেমে প্রথম 2 উইকেট 17 মধ্যে 2 উইকেট নেই, খুব হয়েছে, কিন্তু শেষ আয়ার কিন্তু খুব ঠান্ডা মাথায় কিন্তু রান বের করে শেষ পর্যন্ত টিমকে উইন করে কিন্তু বেরিয়ে গেছে। বিষয়টা হচ্ছে ফাইনাল ম্যাচের, এই কালকে যে ফাইনাল ম্যাচটা হবে এটা দুর্দান্ত, আমার মনে হচ্ছে দুর্দান্ত একটা ফাইনাল ম্যাচ হবে। কারণ ফাইনাল ম্যাচে কালকে পাঞ্জাব কিংস, আমি তো বলেছি যে আরসিবি অনেকটাই অ্যাডভান্টেজ বেশি, কারণ আরসিবি যে ভুবনেশ্বর কুমার অনেক এক্সপেরিয়েন্স প্লেয়ার সেখানে, কিন্তু অর্শদীপ যে ধরনের বল করছে, কালকে যে বলটা করলো অর্শদীপের যে বোলিং, কিন্তু লেফটি বোলার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, ইন্ডিয়া টিমও আছে, এই জায়গার মধ্যে তার একটা অ্যাডভান্টেজ থাকবে বিশেষ করে বিরাট কোহলির উপর, কারণ ও তো লেফটি, তো বল যদি মুভমেন্ট যদি করে কালকে কিন্তু রান, এই যে এই মোতার স্টেডিয়ামে রান 200 অ্যাভাব তো করতে হবে, কিন্তু যদিও 200 অ্যাভাবের নিচে যদি রান থাকে খেলাটা খুব দুর্দান্ত হবে, কারণ 180 to 90-র মধ্যে যদি রান থাকে কম্পিটিটিভ স্কোর হবে, বিশাল বড় মাঠ, এই রানকে যে যত বেশি রানিং বিটুইন দ্য উইকেট, যার যত বেশি ভালো হবে, দৌড়ে রান নিয়ে পারবে নিতে, এই এবিলিটি কিন্তু আরসিবির কিন্তু আছে, বিশেষ করে বিরাট কোহলি যদি টিকে যায়, একদম সেই ফিটনেস এখনো আছে বিরাট কোহলি। ঠিক প্রতিবাবু, এই যে আমরা যদি ব্যালেন্স টিমের কথা বলছি, কালকের টিম, আমরা ইন্ডিয়ান যারা প্লেয়ার আছে, বিরাট কোহলি বলছি, শ্রেয়াস আইয়ার বলছি, এখন ব্যাঙ্গালোরে ফিল সল্ট বা লিয়াম লিভিংস্টোন, এরা কতটুকু কালকে জ্বলে উঠতে পারবে বলে মনে হয়? কারণ ফিল সল্টের উপর অনেকটা বেশি এক্সপেকটেশন হয়ে যাচ্ছে। ফিলিপ সল্ট কিন্তু শ্রেয়াস আইয়ারের সাথে কেকেআর খেলে গেছে, জানে ও ব্যাপারগুলো। আবার উল্টো দিকে দেখুন, চাহালের বল কিন্তু বিরাট কোহলি নেচে প্র্যাকটিস করেছে, আজকে তারা অপোনেন্ট, সবকিছুই কিন্তু গোছানোর ব্যাপার একটা। হ্যাঁ, তো আপনি যেটা বলছেন সল্ট, এদিকে কিন্তু আবার আপনার ইংলিশ আর সল্ট সেম, আবার শ্রেয়াস আইয়ার, বিরাট কোহলি। এবার একটা জিনিস আপনি খেয়াল করুন, রজত পাতিদারের আর একজন ছিল যাকে জব করে জিতেশ শর্মাকে ঢোকানো হয়েছে, ঠিক আছে। এবার রোমারিও সেপার্ট কিন্তু কেকেআরে যেরকম রাসেল সেরকম, ও 10 বলে 50ও করে দিতে পারে, আবার শূন্যও করতে পারে। চেজের ক্ষেত্রে কিন্তু সেপার্ট
এফেক্টিভ। লাস্ট 10 বলে হয়তো 20-30 রান, সেখানে ভরসা করা যায় যে উনি করে দিতে পারে। এবার আপনি এটা বলছেন লাইম লিভিংস্টোনকে আমার কোথাও যেন মনে হচ্ছে কালকে স্পিনে ইউজ করবে। আচ্ছা, করতে পারে যদি ফ্লপ হয়ে যায় আপনার আর কি। টিম ডেভিডকে কি কালকে আসার চান্স আছে, কি দলে আসার চান্স আছে কি? এদিকে ফিল সল্ট, লিয়াম লিভিংস্টোন, শেপার্ড, আর টিম ডেভিড 4 নম্বর টিম ডেভিড কি আসার চান্স? চাপ আছে একটু, কারণ 4টে বিদেশি তো, 4টে বিদেশির মধ্যে আপনার হ্যাজেলউড, লাইম লিভিংস্টোন, রোমারিও, শেপার্ড আর হচ্ছে সল্ট। ওকে, 4 জন এখানে হয়ে যাচ্ছে। এখানে হয়ে যায়। এবার তাহলে হাই রিস্ক নিতে হবে, শেপার্ডকে বসিয়ে টিম ডেভিড, কারণ শেপার্ডের বোলিং ইউনিটটা আছে, আমি টিম ডেভিডের সেটা পাবো না। তো এইসব জায়গায় দাঁড়িয়ে আপনি এটা বললেন লাইম লিভিংস্টোন, আমার মনে হচ্ছে ওর কিন্তু সেম ফিঙ্গারে অফ স্পিন লেগ স্পিন দুটোই আছে। যদি কোনো সময় স্পিনার ফ্ল্যাকচুয়েট করে ওকে কিন্তু ইউজ করতে পারে, এক্সট্রা স্পিনার হিসেবে কাজ করতে ভাবুন না। ইভেন কি পাঞ্জাবেও যারা রয়েছে বিদেশি প্লেয়াররা, ইম্প্যাক্ট প্লেয়ার কাদের, কালকে কারা ইম্প্যাক্ট বেশি ফেলবে বলে মনে করছেন? এটা কালকে মানে এটা কিন্তু আগে থেকে কিন্তু আমার পক্ষে বলা সম্ভব হবে না, কারণ ওই মতারা স্টেডিয়ামে যে খেলাটা হবে, এটা টিম ম্যানেজমেন্ট যে আছে, কাকে রাখবে, কাকে খেলাবে, এটা কালকে অ্যাডভান্স বলাটা একটু কঠিনই না। এখন পাঞ্জাবের যেরকম ধরুন কাইল জেমিসন, আমরা জেমিসন হয়তো খেলবেই, মানে জেমিসন খেলবেই এবং জশ ইংলিশ খেলবে, তো তারা কালকে মানে তাদের উপর তো এক্সট্রা চাপ, তাদের উপর একটা এক্সপেকটেশন থেকে যাচ্ছে, যে মানে এদিকে ফিল সল্টের উপর একটা এক্সট্রা এক্সপেকটেশন থাকছে, জোশ হেজেলউড আসলে আরো বেশি স্ট্রেংথ হবে, আরসিবির এটা একটা এক্সপেকটেশন ওর উপর বেড়ে যাচ্ছে। তো সেই এক্সপেকটেশনে কতটুকু দাঁড়াতে পারবে বিদেশি প্লেয়াররা? আমি একটা কথা বলছি, এবার যারা এই যে ড্রিম 11 যে এইগুলি আছে, যে যারা করছে, যারা এই জায়গার মধ্যে তাদের আভাস কিন্তু আরসিবির পক্ষে। আচ্ছা, মোট কথা হচ্ছে এই স্টেডিয়ামে যে খেলা হবে, প্রচুর দর্শক হবে, এবং ইংলিশ যে বলছেন, ওদের এতটা বেশি দর্শকদের, তারা এত দর্শকের সামনে খেলেও অভ্যেস নেই, 1 নম্বর, আর মাঠও বিশাল বড় মাঠ, ওদের খেলা ওরা খেলে যাবে। আমরা যে আমাদের যে আলোচনা, যে ফিলিংসটা, যে ইন্ডিয়ান টিমের যে প্লেয়ার আছে, তাদেরকে নিয়ে তো আমাদের সাপোর্টার সবচেয়ে বেশি। যেমন আরসিবির পাতিদার ক্যাপ্টেন, কিন্তু জিতেশ শর্মা আছে, বিরাট, মায়াঙ্ক আগরওয়াল আছে, কোহলির দিকে ফোকাস থাকবে বেশি, শেষের দিকে ফোকাস থাকবে বেশি। এই জায়গার মধ্যে যারা ফাটকা খেলছে, ফাটকা বাজারে কিন্তু আমি যা মানে পত্রিকা পড়ে যা বুঝলাম আর কি, ফাটকা বাজারে কিন্তু আরসিবির পক্ষে। আচ্ছা, এই অবস্থার মধ্যে প্লেয়াররা তো সবাই খবর রাখে, যদিও থাকবে না, ওই কি কয় ওদের মোবাইল ফোন সব সিজ হয়ে যায়, কিন্তু ফাটকাবাজি কিন্তু আরসিবির পক্ষে আছে। কিন্তু বিষয়টা হচ্ছে এই জায়গায় যারা সরাসরি আমরা যেগুলি প্রেডিকশন করে আমরা বলছি যে উল্টো পাল্টো হয়ে যেতে পারে, সম্ভাবনা বেশি। এবারকার টি-20 ক্রিকেটে কেউ প্রথম তো মুম্বাই ইন্ডিয়ান্স সবার শেষে ছিল পয়েন্টসের দিক দিয়ে, এই মুম্বাই ইন্ডিয়ান্স উপরে গেল, চিন্তা করা যায়। এরপরে লাগাতার ম্যাচ টিম পেয়ে গেল, মানে কতখানি টাফেস্ট খেলা হলে এই টি-20, সেই জন্য তো আইপিএল কে ওয়ার্ল্ডের সেরা আইপিএল অনেক হয়, এই শ্রীলঙ্কারও হবে, পাকিস্তানেও চলছে, সবারই লিগ খেলা হয়, কিন্তু আইপিএল হচ্ছে ইন্টারন্যাশনাল, শুধু সারা ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও আইপিএল নিয়ে মানুষের দৃষ্টি, কিন্তু প্লেয়ারদের দৃষ্টি কিন্তু সাংঘাতিক আইপিএলের দিকে। এটা মানে সুপার খেলা এই জায়গার মধ্যে, মানে বিশেষ করে যদিও পাকিস্তানের প্লেয়াররা আসেনি, তাহলে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে আরম্ভ সমস্ত প্লেয়ারই কিন্তু খেলছে, শ্রীলঙ্কার প্লেয়ারও খেলছে, বাংলাদেশেরও একজন গেছে, দিল্লি টিমে খেললো। যে ব্যাপারটা হচ্ছে এই জায়গার মধ্যে আইপিএল এর খেলা নিয়ে সমগ্র বিশ্ব কিন্তু তাকিয়ে আছে এবং খুব এনজয় করছে সবাই। এটা কিন্তু ঠিক, সবাই আইপিএল নিয়ে কিন্তু সারা বিশ্ব সবাই এনজয় করছে। অন্যান্য হয়, ইংলিশেও হচ্ছে, অস্ট্রেলিয়া তো হচ্ছে, বাস ক্রিকেট হচ্ছে, টি10 হচ্ছে, সবকিছু। মানুষ কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু কে খেলছে না খেলছে কিন্তু
মানে তার জন্য বলা হয় কিন্তু প্রত্যেকটি প্লেয়ার সম্পর্কে সবার সাধারণ দর্শক যারা ক্রিকেটকে ভালোবাসে তারা কিন্তু খুব নলেজ রাখছে, ঠিক খবর রাখছে রিয়েলি। এবং তার জন্যই বলা হয় যে ক্রিকেট ইন ইন্ডিয়া ইজ এ রিলিজিয়ন। ভারতবর্ষে ক্রিকেট একটি ধর্ম, এটাই বলা হয়। এবং আমরা ইন্ডিয়ানসরা ক্রিকেটকে এতই ভালোবাসি। আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে আছে, আমরা লাস্ট একটা জায়গায় একটু আলোচনা চাইবো। প্রতীক বাবু, ইম্প্যাক্ট প্লেয়ার যদি আমরা বলি, যারা একটা এখন যে ইম্প্যাক্ট প্লেয়ারের ব্যাপার রয়েছে, যদি ধরে নিলাম আমরা যে আরসিবি প্রথমে ব্যাটিং করছে, তাহলে বা পাঞ্জাব পরে বোলিং করছে, তাহলে কারা ইম্প্যাক্ট প্লেয়ার হতে পারে? আরসিবির জন্য ইম্প্যাক্ট প্লেয়ার কে হবে? আরসিবি যদি কোন টিমকে সাপোর্ট করে বলছে, যদি ব্যাটিং যা ফার্স্ট 11 আছে, যদি ব্যাটিং খুব ভালো হয়ে যায়, তাহলে আমি ইম্প্যাক্টে বোলার ইউজ করব। আচ্ছা, এখানে আগে থেকে ঠিক করা যাবে না। এবার দেখা গেল ব্যাটিং খুব বাজে হয়ে গেল, তখন আমি একটা বোলার এইটা কি বলা মুশকিল। তা সত্ত্বেও আমি বলবো যে রান যদি চেস করতে এবং ফার্স্ট 11 যদি ঠিকঠাক ভাবে খেলে যায়, রান চেস করতে গেলে যে কোনো একটা বোলারকে বসিয়ে তুমি ব্যাটসম্যান ইম্প্যাক্ট করতে পারো। কারণ ক্রিকেটটা এখন অনেক মডার্ন, এখন অনেক ইম্প্যাক্টের ব্যাপারে অন স্পট ডিসিশন, এই ব্যাপারটা কিন্তু আমি জানি না, গৌতম গম্ভীর স্যারের খুব ভালো ছিল। উনি এই ব্যাপারটা দারুণ কন্ট্রোল করতেন, যার জন্য গুছিয়ে নিতে পেরেছেন আর কি উনি। ওকে, হাবুলদা, আবার শেষ বেলা হচ্ছে আপনার পাল্লা তাহলে আরসিবির দিকে আলোচনার পর, আরসিবির দিকে। ওকে, আর যদি ব্যাটিং আগে হয় বা বোলিং আগে হয়, তাতেও আরসিবির দিকে পাল্লা। আর প্রতীক বাবু, আপনার পাঞ্জাবের দিকে একটু বেশি, 52-48 বলেছেন। অসংখ্য ধন্যবাদ। কার পাল্লা কাল অরিজিনালি ভারী হয় সেটা তো আমরা অবশ্যই কালকে দেখতে পারবো। তবে আজকের এই সুন্দর আলোচনায়, জমজমাট আলোচনায় থাকার জন্য ধন্যবাদ। সঙ্গে দর্শক বন্ধুরা, শেষ হাসি কার? পাঞ্জাব কিংস নাকি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর? কার হাতে উঠবে আইপিএল 2025-এর চ্যাম্পিয়ন্সের ট্রফি? কার ব্যাট জ্বলে উঠবে ফাইনালে? বিরাট কোহলির না শ্রেয়াস আইয়ারের? ফিল সল্ট না জোশ ইংলিশের? কার বোলিং জাদু দেখাবে? জোশ হেজেলউড না কাইল জেমিসন? চেহেল না সোয়াশ? নাকি বাজিমাত করবে মার্কাস স্টোয়নিস, লিয়াম লিভিংস্টোন, টিম ডেভিড কিংবা আজমাতুল্লাহ ওমরজাইয়ের মতো অলরাউন্ডাররা? সব 3রা জুন জানা যাবে। তবে যদি বৃষ্টি ভিলেন না হয়, কিভাবে শেষ হয় 18তম আইপিএল এর, সেদিকে তাকিয়ে থাকবে গোটা ক্রিকেট বিশ্ব। আর আপনারা সব নিউজ আপডেট এবং টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।